টোটাল জিডিপির সাইজের তুলনায় বা আমাদের মার্কেটে যে মানি মার্কেটে যে ফ্লো হয় ক্যাশের, সেটার তুলনায় কিন্তু অন্যান্য বড় দেশের তুলনায় আমাদের স্টক মার্কেটটা রিলেটিভলি ছোট। সো ইয়েস, স্টক মার্কেটের ইম্পর্টেন্স অনেক আছে, বাট এমন না যে আমাদের বাংলাদেশের ইকোনমি বা জিডিপির মুভমেন্ট এন্টায়ারলি স্টক মার্কেট ডিপেন্ডেন্ট। সো এটা একটা পয়েন্ট আমাদের একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এইবারের ফোকাসটা ছিল হচ্ছে গিয়ে প্রাইমারি ইনভেস্টর, যারা একদম প্রাইমারি লেভেলে কোম্পানিতে ইকুইটি ইনভেস্ট করবেন, তারা সেকেন্ডারি মার্কেটের ইনভেস্টরের উপরে আর না। আপনারা দেখবেন যে আমরা ভেঞ্চার ক্যাপিটাল অনেক ফার্মকে করেছি যারা আর্লি স্টেজ স্টার্ট আপদেরকে ইনভেস্ট করে। আমরা অনেক আবার আরও বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতেও ইনভেস্ট করার জন্য যারা ইনভেস্টার যোগ্য আছেন তাদেরকেও বলেছি। সো আমাদের ফোকাসটা একটু প্রাইমারি মার্কেট ছিল। টু বি অনেস্ট, আমার মনে হয় যে সেকেন্ডারি মার্কেটের যারা ইনভেস্টার, তাদের ইনভেস্টমেন্টের ডিসিশন সেট এবং যে ক্রাইটেরিয়া, সেগুলো খুবই সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। আপনি যে সেকেন্ডারি মার্কেট ইনভেস্ট করবে তাকে আসলে কি পেজে ঘুরে নিয়ে আসার কিছু নাই। সে স্টক মার্কেটের ওই ডিএসসির ওয়েবসাইট দেখে, ডিএসসির পুরো আপনার ট্রেন্ড দেখে অনেক ডিসিশন নিয়ে ফেলেন। সো তাদের জন্য যদি আমাদের কিছু প্রোগ্রাম করতে হয়, তাদেরকে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্টলি টেইলার্ড একটা ওয়েতে ওনাদেরকে ইনভাইট করতে হবে। সো এইটার সাথে মিক্স করা একটু ইজ এ বিট ডিফিকাল্ট। এই জন্য আমরা ওনাদেরকে এইবার স্কোপের বাইরে রেখেছি। আগামীবার হয়তো আমরা আরেকটু ব্লেন্ডেড করার চেষ্টা করবো, বাট আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ইনভেস্টারের ডিসিশন সেট, ক্রাইটেরিয়া, ডিউ ডিলিজেন্স, অল অফ দিস থিংস আর ভেরি ডিফারেন্ট। সো ওনাদেরকে একসাথে মিক্স করে আসলে খুব একটা লাভ হবে না। আমার নাম শাওন হাসনাত, আমি আছি টিভিএসে। আমি খরচটা আপনারা জানিয়ে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। তো আমি যেটা জানতে চাচ্ছি যে আপনারা একটা পাইপলাইন এবং একটা রোড ম্যাপ করতে চাচ্ছেন, এই রোড ম্যাপে কারা আছে? আমরা দেখেছি ডিপি ওয়ার্ল্ড এসেছে, ইন্ডিটেক্স এসেছে, হোলসেল এসেছে, এর বাইরে আর কোন কোন প্লেয়াররা আছে? আচ্ছা, যেগুলো আপনারা দেখেছেন তারা হচ্ছে এত বড় ব্র্যান্ড যে তাদেরকে আপনারা স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে ফেলেছেন। তো এরকম একটা বড় লিস্ট অফ ইনভেস্টার আমাদের কাছে আছে, কিন্তু টু বি ভেরি অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক, ইনভেস্টার যারা ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু চান না যে ওনাদের নামগুলো পাবলিক ডোমেইনে এরকম বড় করে আসতে থাকুক। সো আমি আসলে পার্সোনালি আপনাকে ডিসক্লোজ করতে পারবো না কোন 20টা কোম্পানি আমার সাথে এই মুহূর্তে কথা বলছে। ইফ দ্য নাম্বার ইজ 20, আমি বলছি না নাম্বারটা 20, বা যতগুলো কোম্পানি আমার সাথে কথা বলছে তার অনুমতি ছাড়া তার ইনফরমেশনটাও আমার আসলে আপনার কাছে শেয়ার করা উচিত না, কারণ উনি তো একটা ইনভেস্টমেন্ট ডিসিশন প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছেন। যেই নামগুলো আপনারা শুনেছেন, কারণ ওখানে এত সিনিয়র এক্সিকিউটিভ এসেছেন যে সেই কারণে তার নামটা বেশ চালু হয়ে গেছে, বাট নট নেসেসারিলি হোয়াট উই শুড বি মার্কেটিং স্পেসিফিক্যালি যে কে কত টাকা ইনভেস্ট করার চিন্তা করছেন বা কী করছেন। এই ইনফরমেশনটা যখন তারা ইনভেস্ট করবেন বা ডিসিশন পয়েন্টে চলে যাবেন, তখন আমরা সেটা ডিসক্লোজ করতে পারি, যেরকম আমরা হান্ডা বা শবাবের ক্ষেত্রে করেছি। জি, আমি মিরাজ শামস, কালেকশনের কাজ করি। আমি একটা দামি। আচ্ছা, একটু হাত উঠালে আমাদের সুবিধা। থ্যাংক ইউ। আমার আপনার কথাগুলোর সাথে আমিও একমত যে ইনভেস্টমেন্টের ফিগার আমার কাছে এখন মুখ্য নয়, কিন্তু আপনি যেটা বলেছেন যে বিভিন্ন কোম্পানি আমাদের এখানে এসেছে বা তারা আলোচনা করেছে, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের জিডিপি ইনভেস্টমেন্ট যে গ্রোথ, সেটার ক্ষেত্রে এই ইনভেস্টমেন্ট সামিট কতটা প্রভাব রাখবে বা কীরকম পরিবর্তন আগামী দিনে হতে পারে। আর 6টা কোম্পানির সঙ্গে যে এমইউ হয়েছে, সেই 6টা কোম্পানির সম্পর্কে যদি বলবেন যেটা এমইউ হয়েছে। আপনি 2টা প্রশ্ন করে ফেললেন শুরু হয়ে। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে জিডিপির সাথে জিডিপিতে এটার কন্ট্রিবিউশন কীরকম হতে পারে। আমি একটু আগেই বলেছি যে এটার সময় বলে দিবে, এই কারণে যে এই যে পাইপলাইনটা আমরা এখন বিল করছি, এটার মেটেরিয়ালাইজেশন হবে হয়তো 2026-27 সালে গিয়ে। তো 26-27 সালের জিডিপি টু এফডিআই টু জিডিপি রেশিওটা যদি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে, তাহলে আমাদের বলতে হবে যে আমাদের 2025 সালের সামিটটা আসলে সাকসেসফুল ছিল। এটা আমার কাছে এখন বসে বলা সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইনভেস্টমেন্ট ডিসিশন শুধু সামিটের উপর বেস করে হয় না। সামিট হচ্ছে প্রথম ধাপ, তাই না? এরপরে আমাদেরকে এই পাইপলাইনটাকে নার্চার করতে হবে। সো সরকারের বিভিন্ন এজেন্সিকে আসলে একই সাথে কাজ করে এই পাইপলাইনটাকে বিল্ড করতে পারতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে আরও অনেক ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর অবভিয়াসলি থাকে। দেশের ইনফ্লেশন একটা ইস্যু, ফর এক্সাম্পল, এখন ইনফ্লেশন একটা কন্ট্রোল পজিশনে চলে এসেছে। ইকোনমিক ডেভেলপমেন্ট এবং অনেক ধরনের ফ্যাক্টর থাকে, সবগুলাকে কনসিডারেশনে নিয়ে এফডিআই নাম্বার হয়। সো আমি যদি এফডিআই নাম্বারটা 2026 সালে সিগনিফিকেন্টলি জাম্প করে, সেটার পুরো ক্রেডিট যেরকম বিডা বা বেজার নেওয়া উচিত না। আবার যদি সেটা জাম্প কমপ্লিটলি না করে, সেটার পুরোটা দোষটাও আপনারা বিডা বা বেজাকে দিবেন না, তখন যে চেয়ারম্যান থাকে তাকে দিবেন না, কারণ এটা আসলে প্রত্যেকের একটা রোল আছে। এই একটা ইনভেস্টমেন্টকে মেটেরিয়ালাইজ করা একদম 0.0 থেকে 100-এ যাওয়ার জন্য প্রত্যেকটা
অর্গানাইজেশন, মিনিস্ট্রি, এজেন্সি প্রত্যেকের ছোট ছোট রোল আছে। সবগুলো রোল যদি আমরা ঠিকভাবে প্লে করতে পারি সরকার থেকে এবং প্রাইভেট সেক্টর থেকে, তখনই আসলে ইনভেস্টমেন্টটা ম্যাটেরিয়ালাইজ করবে। আমরা আমাদের বেস্ট প্লেটা করার চেষ্টা করছি আমাদের পয়েন্ট অফ ভিউ থাকে, সো দ্যাট উই ডু আওয়ার জব। আমার নাম ফাহিম মোনায়েম, এদিকে বৈশাখী টেলিভিশনে আছি। আর এই সামিটে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো বৈঠক করেছেন এবং তারা কথা বলেছেন, যে আশাবাদ ব্যক্ত করেছেন। এই সামিটে কতটা আশাবাদী যে সামনে নির্বাচন হলে যারা আসবে রাজনৈতিক দলগুলো, তারা কতটা আশ্বস্ত করেছে এবং সেক্ষেত্রে সামিটের যে বিনিয়োগকারীরা তারা কতটা আশ্বস্ত হয়ে গেছে? সামিটে আমি আগেও একবার বলেছি যে দেখেন, বিনিয়োগ এবং কর্মসংস্থান এগুলা কমন এজেন্ডা ফর অল পলিটিক্যাল পার্টিস। আমি শিওর যে আপনারা যে কোনো পলিটিক্যাল লিডারশিপকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে আপনারা কি চান বাংলাদেশের বিনিয়োগ বা কর্মসংস্থানের উন্নতি হোক, তারা এটাতে না বলার কোনো কারণ নেই। সেটা এবং সেই উন্নতিটা করার জন্য আমরা যেসব প্রচেষ্টা চালাচ্ছি সেটাকে তাদের এন্ডোর্স না করারও সেই কারণে কোনো কারণ নেই। আমি এটা খুব ক্যাটাগরিক্যালি বলতে পারি যে আমাদের এই বড় বড় অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি যারা আছে, প্রত্যেকের সর্বোচ্চ লেভেলে লিডারশিপের সাথে আমাদের 1-to-1 ডিসকাশন হয়েছে টু মেক শিওর যে তারা এই সামিটের ব্যাপারে কমপ্লিটলি অ্যালাইনড এবং তারা মনে করেন এবং ফিল করেন যে তাদেরকে পার্টনার করে আমরা সামিটটা করছি। সেটাই করা হয়েছে এবং এটাও এনশিওর করার চেষ্টা করা হয়েছে যে তারা ইনভেস্টরদের কাছে ফুল অ্যাক্সেস পান এবং ইনভেস্টররাও তাদের কাছে ফুল অ্যাক্সেস পায়, যাতে পলিটিক্যাল কন্টিনিউটি কোয়েশ্চেনটা যখন আসে সেই কোয়েশ্চেনটাতে যাতে ইনভেস্টররা না ভোগে। তো সেটার কারণে কিন্তু আমরা ওনাদেরকে ইচ্ছা মতো কথা বলার সুযোগ দিয়েছি, ওনারা বলেছেনও। সো ওনারা কি ফিডব্যাক দিলেন ইনভেস্টররা পোস্ট সামিট, সেই ফিডব্যাক আমরা এখনো নিইনি, বাট আপনারা হয়তো অনেক ইনভেস্টরের সাথে কথা বলেছেন, আপনারা আমাদেরকে বলতে পারেন যে পলিটিশিয়ানদের সাথে ওনাদের কনভারসেশনগুলো কীরকম গিয়েছিল এবং ওনারা কীরকম ফিল করে ফেরত গেলেন। এমওইউ নিয়ে মনে হয় একটা প্রশ্ন ছিল, সরি আমি একটু মিস করে গেছি। সো আমরা কুইকলি খুব শর্টলি কভার করি। এমওইউগুলো বাকি যেগুলো করা হয়েছে সেগুলো রেঞ্জেস ফ্রম শর্ট টার্ম টু লং টার্ম ডিসিশন পয়েন্টস। আমি যেরকম একদম ভেরি লং টার্ম, দ্য মোস্ট লং টার্ম নাসার সাথে সেটার ইমপ্লিকেশন বুঝতে হয়তো বাংলাদেশের 15-20 বছর সময় লাগবে। এটা নিয়ে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেক চিন্তিত যে কেন একটা 20 বছরের বয়সের এমওইউ এখন করা হলে এটা নিয়ে অস্থিরতা করার কি আছে। আর আরেকটা হচ্ছে যে আমরা আরও কিছু শর্ট টার্ম ইন্টারভেনশন করার চেষ্টা করেছি, আইএলওর সাথে এমওইউ করেছি, আরও বিভিন্ন অর্গানাইজেশনের সাথে করেছি। এমওইউ আমাদেরকে শেয়ার করে দিব যে কোন এমওইউ করা হয়েছে। প্রাণের সাথে যেরকম H&M এর একটা এমওইউ হয়েছে যেটা একেবারেই ভেরি ইমিডিয়েট এবং এটা কিন্তু একটা বড় উইন। আমরা হয়তো পাওয়ার সেক্টর নিয়ে যারা কাজ করেন তারা বুঝতে পারবেন যে বাংলাদেশের এই রিনিউয়েবল এনার্জিতে তো একটা বড় ঘাটতি আছে। তো আমাদের যারা কাস্টমার, আমাদের এক্সপোর্টের যারা কাস্টমার, তাদের কিন্তু এক্সপেকটেশন হচ্ছে তাদের ফ্যাক্টরিগুলো, যেই ফ্যাক্টরিগুলো থেকে তারা সাপ্লাই নেবেন, সেই ফ্যাক্টরিগুলোর একটা বড় অংশ পাওয়ার সাপ্লাই আসবে রিনিউয়েবল এনার্জি থেকে। কিন্তু বাংলাদেশ কোনোদিনই 40% রিনিউয়েবল এনার্জি তো যেতে পারবে না, কারণ বাংলাদেশে তো এই পরিমাণ ল্যান্ড নেই। তাহলে আমাদের কী করতে হবে? রিনিউয়েবল এনার্জি যতটুকু আমরা প্রডিউস করি সেটাকে ক্যাটাগরিক্যালি ওইসব ফ্যাক্টরিতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো প্রাণের সাথে H&M এর কন্ট্রাক্টটা কিন্তু এরকম, যেখানে প্রাণের রুফটপে যে ইলেকট্রিসিটি প্রোডাকশন হবে রিনিউয়েবল এনার্জি, সেটা ডিরেক্টলি H&M এর সাপ্লায়ারের কাছে চলে যাবে, H&M এর সাপ্লায়ার ওটাকে অফটেক করবে। সো আমরা একটা ওই গ্রিডের মাধ্যমে দিয়ে ওটাকে আবার গ্রে করে পলিউট করে তারপরে আবার দিব, সেটা করা হচ্ছে না। সো দিস ইজ হাউ এই জিনিসটাকে বলে মার্চেন্ট পিপিএ বলা হয় বা কর্পোরেট পিপিএ বলা হয়। এটা অ্যাডভান্স মার্কেট ইজ ভেরি কমন, কিন্তু বাংলাদেশে এটা প্রথম হচ্ছে। সো এইটা আমাদের জন্য একটা এভলিউশন ইন এনার্জি ইন্ডাস্ট্রি। প্রথমে বলি বিনিয়োগকারীরা কী ধরনের কনসার্ন রেজ করেছেন। একদম আপনি যেহেতু মোটা দাগে বলতে বললেন, আমি আরেকটা কোয়েশ্চেন নিতে পারবো, তাহলে মোটা দাগে দুটো পয়েন্ট বলি। বিনিয়োগকারীরা বলেছেন, প্রথমটা বলেছেন যারা প্রথমবারের মতো বাংলাদেশে এবার এসেছেন, তারা সবাই বলেছেন যে ওনাদের পরিচিত যত অর্গানাইজেশন আছে এবং কোম্পানি আছে তাদেরকে আসলে ঠিক এনাদের মতো করে আমাদের বাংলাদেশে একবার নিয়ে আসা দরকার। বাংলাদেশে ফিজিক্যালি আসা ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে ফুল ভিজুয়ালাইজ করা সম্ভব না, বাংলাদেশের মানুষকেও ভিজুয়ালাইজ করা সম্ভব না। কারণ আমাদেরকে মোটা দাগে সাউথ এশিয়ান একটা নেশন হিসেবে ফেলে দেওয়া হয় এবং আমাদেরকে মোটা দাগে ওই হাইলি ডেন্স এবং বন্যার্থ এই সেই হ্যান ত্যান বিভিন্ন ধরনের নেগেটিভ ন্যারেটিভের উপর বেস করে বাংলাদেশকে অ্যাজিউম করে নেওয়া হয়। তো এই বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্স, বাংলাদেশের মানুষের যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা আসলে এই স্পিরিট আপনি ফিজিক্যালি ইন্টারাক্ট না করলে কোনোদিন ধরতে পারবেন না। সো এইটা তাদের সবার কমন ফিডব্যাক। যারা প্রথমবার এসেছেন বলেছেন যে ওনারা সারপ্রাইজ এবং ওনারা মনে করেন যে আমাদের আরও উচিত যে এরকম যারা বাংলাদেশের কথা চিন্তাও করেন নাই বা করা উচিত, তাদেরকে আমাদের ধরে ধরে বাংলাদেশে নিয়ে আসে। সো আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা অলরেডি বাংলাদেশের কথা কনসিডার আগে করেছেন এবং স্ট্রাগল করছেন,
তাদের একটা বড় ফিডব্যাক হচ্ছে যে বাংলাদেশের বিজনেস কেস জানার পরেও বাংলাদেশে ব্যবসা শুরু করাটা এত কঠিন। একটা ফ্যাক্টরি যদি লাইসেন্স পেতে এবং গ্যাস ইলেকট্রিসিটি কানেকশন পেতে 2 বছর লেগে যায়, তো তার বিজনেস কেস তো আসলে আর থাকে না। সো আমাদেরকে ওই ক্লায়েন্টের হ্যান্ড হোল্ডিং এর পিসটাতে আরো অনেক কাজ করতে হবে সরকার থেকে, যাতে তাদের এই এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়। আর আপনার লাস্ট কোয়েশ্চেনটা, যে আমরা যেই কারণে বলছি সরকারের কেন খরচ হয়েছে, কারণ আমার ওয়ালেট তো গভর্নমেন্ট ওয়ালেট। সো আমি এই জন্য বলেছি আমার গভর্নমেন্ট ওয়ালেটের টোটাল খরচ কত হয়েছে। আমার পার্টনার অর্গানাইজেশন ছিল ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, ফিকি, ইন্ডিপেন্ডেন্ট যারা অর্গানাইজ করছে, তারা অনেক ঘাম ছড়িয়েছে, সেটা আমি বাদ দিলাম, সেটারও একটা কস্ট আছে, বাট লেটস টেক দ্যাট অ্যাসাইড। বাট একদম যদি আপনি বলেন যে ফিজিক্যাল টাকা ইনজেকশন কত করা হয়েছে, সেটা রাফলি 5 কোটি টাকার মতো। বাকি টাকাটা আমাদের পার্টনার অর্গানাইজেশনগুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে করেছে, অলমোস্ট ইন দ্য ফর্ম অফ গ্র্যান্ট। দে থট যে দিস ইজ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং এর জন্য, তাই তারা আমাদেরকে ওইটা দিয়ে সাপোর্ট করেছেন। সো অল ইন অল এই 4 দিনের, এগেন আমি এই জন্য বলছি যে কোয়ান্টিটিভটাতে কাইন্ডলি হ্যাং আপ হয়ে যাবেন না। হ্যাঁ, আমরা 1.5 কোটি টাকা খরচ করেছি মাত্র, হ্যাঁ মাত্র 5 কোটি টাকা লেগেছে, এবং হ্যাঁ তাতে 3100 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, বাট দ্যাট ওয়াজ নট দি আইডিয়া। The idea is to build a pipeline to change the narrative of Bangladesh, এবং সেটাই আমরা পুশ করার চেষ্টা করেছি।